আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে যাচ্ছি সুন্দরবনে। সুন্দরবনে যাওয়ার সময় আমরা আসলে প্ল্যান করেছিলাম আমরা ৭ টা ফ্রেন্ড মিলে যাব। সো আমরা ২ টা গাড়ি নিয়ে নেমে পড়েছি সুন্দরবনে যাওয়ার উদ্দেশ্যে। এখন আসলে ঢাকা সিটির ভিতরে আসলে ভিডিও করা হয়নি, কারণ আসলে সময় পাইনি এইভাবে। এখন আছি আসলে আমরা পদ্মা সেতুর উপরে। তো পদ্মা সেতু পাড়ি দেওয়ার পরে তারপর হচ্ছে আমরা যাব হলো আমাদের পরবর্তী গন্তব্য ভাঙ্গাতে। তো পদ্মা সেতুর উপরে দিয়ে যাওয়ার সময় আসলে খুব ভালো লাগতেছিল যে আসলে আমাদের দেশে একটা ভালো জিনিস হয়েছে আসলে, যার মাধ্যমে আমরা আসলে খুব সহজেই আমরা এপার থেকে ওপারে চলে যেতে পারি আর কি। আগে ফেরিতে অনেক সময় লাগতো, তো সময়টা আসলে এখন অনেক কম লাগে। তো আমরা ৭ ফ্রেন্ড মিলে আসলে সুন্দরবন যাওয়ার পরিকল্পনাটা হুট করে হয়েছে আর কি। ২ ঘন্টার মধ্যে আমরা ডিসিশন নিয়ে ২ ঘন্টার মধ্যে দুপুর ২টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি। পদ্মা সেতুর পরে আসলে ভাঙ্গার যে রাস্তাটা, এটা অসম্ভব সুন্দর একটা রাস্তা। এটা দুই পাশে মনোরম পরিবেশ, মানে গাড়ি চালাতে অসম্ভব ভালো লাগতেছিল। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, আসলে রাস্তাটা এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন, বাংলাদেশের রাস্তা বোঝাই যাচ্ছে না। সো আমরা আমি ছিলাম সামনে, আমার পেছনে আমার ফ্রেন্ডের গাড়িটা ছিল, ওর পেছনে ছিল। সো আমি মানে ল্যান্ডমার্ক দেখে গাড়ি চালাচ্ছিলাম আর কি। যেহেতু ওর গাড়িটা আসলে ওর ড্রাইভার চালাচ্ছিল, সেই জন্য আসলে তো ড্রাইভার বুঝতে পারবে না, হয়তো ওভার স্পিডে চলে যেতে পারে, যার কারণে আমি আমার মতো করে ল্যান্ডমার্ক দেখে দেখে যাচ্ছিলাম। তারপর একটা জায়গায় গিয়ে ধরা খেয়ে গেলাম যে এমন একটা জায়গায় মাইল ফলকটা লাগানো জঙ্গলের ভিতরে আমি চোখেই দেখি নাই। সেখানে গিয়ে রাস্তায় হাইওয়ে পুলিশের কাছে ধরা খেলাম। যথারীতি ১,০০০ টাকা জরিমানা দিয়ে ছুটতে হলো আর কি। যেহেতু আমার বাসা অনেক দূরে, সেক্ষেত্রে এখান থেকে আসলে মামলা খেলে আমার আবার এখানে এসে মামলাটা ভাঙাইতে হবে। এটা আমার জন্য একটা বড় রকমের ঝামেলা হবে, যার কারণে আমি ওইখানেই বেচারাদের কোনো রকম কষ্ট করে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে তারপরে ওইখান থেকে চলে গেছি। যদিও এটা আমার ঠিক হয় নাই, মামলাটা নেওয়াই দরকার ছিল আমার, কিন্তু আসলে আমার কিছু করার ছিল না। কারণ আমাদের জন্য খুলনাতে রূপসী ব্রিজের ওপারে আমাদের এক ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করতেছিল, যে যার মাধ্যমে আমরা আসলে একটা রিসোর্ট বুকিং দিয়েছিলাম আর কি সুন্দরবনে। তো ওর বারবার ফোন দিচ্ছিল, সে দুপুর থেকে বেচারা দাঁড়ায় ছিল এখানে, যার কারণে ওকে আসলে ক্যাচ করার জন্য আমরা আসলে একটু স্পিডে যাচ্ছিলাম। সো লাস্ট মাইল ফলকটা আসলে খেয়াল করি না, এটা এমন একটা জায়গায় পড়ছে যে আমার চোখের আড়ালে। আমাকে যখন পুলিশ জিজ্ঞাসা আপনারা স্পিডে যাচ্ছেন কত, আমি বললাম যে আমি 80 কিলোমিটার স্পিডে যাচ্ছি, কারণ ভাঙ্গা এবং আমাদের পদ্মা সেতু এবং ধরেন হাইওয়ে এক্সপ্রেস, মাওয়ার হাইওয়ে এক্সপ্রেস সবগুলো 80 কিলোমিটার আমাদের বাইরে দেওয়া আছে। সো আমি ওইভাবেই পদ্মা সেতু থেকে নেমে ভাঙা দিয়ে যাচ্ছিলাম, ওই স্পিডে যাচ্ছিলাম। হুট করে খেয়াল করে দেখলাম যে আসলে এখানে আমাকে জিজ্ঞাসা করা হলো কত আছে স্পিড, আমি বললাম যে 80। পরে সে আমাকে মাইল ফলক দেখেন তো এখানে কত দেওয়া আছে, আমি দেখলাম 60। তো আলটিমেটলি ধরা খেয়ে গেলাম। তো যার কারণে যাই হোক, অনেক উন্নয় বিনয় করে আসলে আমার খুব ইমার্জেন্সি ছিল, কিছু টাকা পয়সা দিয়ে আমি ওখান থেকে ছুটে চলে গেছি। তারপর যাই হোক, আমরা আসলে সব কিছু পাড়ি দিয়ে আমরা অবশেষে রূপসী ব্রিজের উপরে উঠলাম। আসলে আমাদের প্ল্যানটা ছিল বিকালে আমরা রূপসী ব্রিজটাতে আসলে উঠবো, কারণ ওখানে কিছু ছবি তোলার প্ল্যান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আসলে আমরা আসলে টাইমলি পৌঁছাতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যখন পৌঁছেছিলাম তখন আসলে মাগরিবের আজান অলরেডি দিয়ে ফেলছে, অন্ধকার হয়ে গেছে মোটামুটি। তো আমরা এখন আসলে রূপসী ব্রিজের উপরেই আছি। সো রূপসী ব্রিজটা আসলে খুব যে আহামরি খুব সুন্দর ব্রিজ তা না, কিন্তু ব্রিজটা আসলে অনেক পুরনো ব্রিজ, নাম করা ব্রিজ আর কি। তো সেক্ষেত্রে আসলে ব্রিজটা পাড়ে দিতে গিয়ে দেখলাম যে দুই পাশে আসলে এত সরু করে দিছে যে দুই পাশে পথচারী পারাপারের জায়গা আছে। পথচারী পারাপার পথচারী পারাপার আসলে দুই পাশে রিক্সা ভ্যানও যাওয়ার সুযোগ আছে আর কি। তো সেক্ষেত্রে আমার কাছে ব্রিজটা দেখে ডিজাইনটা আমার কাছে ভালোই মনে হয়েছে, কিন্তু আসলে বিকালবেলা পৌঁছাতে পারলে আমরা আসলে ছবিগুলো তুলতে পারতাম আর কি। তখন একটু মনটা ভালো লাগতো যে যাক আমরা একটা ভালো জায়গায় গিয়েছি, কিছু ভালো ছবি তুলেছিলাম। কিন্তু যাক, আমরা আসলে এমনিতেই দেরি করে ফেলেছি অলরেডি। ওই ভদ্রলোক আমাদের ওই ফ্রেন্ড আমাদের জন্য ওয়েট করতেছিল। সো আমরা আর দেরি না করেই আমরা আসলে রূপসী সেতুটা আমরা আসলে পাড়ি দিলাম। যেহেতু আমরা আসলে অনেক দূর যাবো, আমাদের রিসোর্টটা আমাদেরকে বলছে খুলনা 0 পয়েন্ট থেকে প্রায় 40 কিলোমিটার ভিতরে। সো আমাদের আসলে ওই জায়গাটায় গিয়ে পৌঁছাতে হবে। অলরেডি তখন বাজে 7টা। আমরা রূপসী ব্রিজ থেকে নামলাম, নেমে আসলে আমরা প্রথমে চলে গেলাম আসলে অনেক 20 কিলোমিটার, আমরা দাকুব ইউনিয়নের শেষ মাথায় চলে যাব। দাকিব ইউনিয়নের একদম শেষ মাথায় আসলে এখানে একটা রিসোর্ট আছে, যে রিসোর্টটা হচ্ছে ম্যানগ্রোভ ফার্স্ট রিসোর্ট, যেটা আপনারা জানেন।
ওই রিসোর্টে যাব। তো দাকুবিয়নে যাওয়ার জন্য আমাদের ফেরি পারাপারের জন্য ফেরি পার হইতে হবে। 2টা ফেরি পার হইতে হবে। প্রথম ফেরির জন্য আমরা প্রথম ফেরির জন্য ওয়েট করতেছি। ফেরি থেকে যে গাড়িগুলো বের হচ্ছে আমরা আসলে ফেরির জন্য অপেক্ষা করলাম। তো একটা সুবিধা আছে কি, ফেরিগুলো তো ছোটো ছোটো ফেরি। আপনি যদি ফেরির স্টেশন মাস্টারকে যদি রিকোয়েস্ট করেন, ফেরি মাস্টারকে রিকোয়েস্ট করেন যে ভাই আমাদের কিন্তু পৌঁছে দিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সে আপনার রিকোয়েস্টটা রাখবে আর কি। স্পেসিফিক শুধু আপনার গাড়িটা এবং আপনার যদি 2-3 গাড়ি নিয়ে যান, আপনাদের গাড়িগুলোকে নিয়েই আসলে ফেরিটা ছেড়ে দিবে। তবে সেক্ষেত্রে তাদেরকে অল্প কিছু টাকা বেশি পেমেন্ট করতে হয় আর কি। তো আমাদের আসলে আমি যে ভাইটার সঙ্গে, যে ফ্রেন্ডের সঙ্গে আমরা আসলে কমিউনিকেট করে গেছি, ও আসলে এই এরিয়াতে অনেক বছর ধরেই থাকে। তো যার কারণে ওর আসলে ওইখানে অনেক পরিচিত আছে। তো যার কারণে ও হচ্ছে আমরা যখন ফেরিতে গেলাম, ফেরি না পড়লে তো আসলে ফেরি ছাড়ে না। তো আমরা ফেরিতে ওঠার জন্য যাচ্ছি। তো ফেরিতে ওঠার পরে দেখলাম যে আসলে তেমন কোনো গাড়ি টাড়ি আসে না। আসলে ওই জায়গাটা আসলে একদম প্রত্যন্ত একটা অঞ্চল। দাকুব ইউনিয়নটা আসলে সুন্দরবনের একদম শেষের দিকে আর কি, এবং খুলনা শেষের দিকে দাকুব ইউনিয়ন। সেই ইউনিয়নে আবার শেষ পর্যায়ে হচ্ছে সুন্দরবনে শুরু হয় আর কি। সো এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং ছিল জায়গাটা, যাওয়াটা আসলে। তো আমরা হচ্ছে ফেরিতে উঠলাম। তো ওই ভাই, সে হচ্ছে ফেরির যে মাস্টার আছে তার সঙ্গে কথা বললো। কথা বলার পরে আসলে স্পেসিফিক উনি আমাদের জন্যই আসলে ছেড়ে দিল। তারপরে আমরা হচ্ছে তাকে আলাদা করে আসলে ফেরির জন্য টাকা দিছি আর কি। তো ফেরিতে কত টাকা দিছি সেটা যদি জানতে হয় তাহলে আপনারা ওদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আসলে আপনাকে বলে দেবো কত টাকা দিয়েছি। তো এটা ছিল প্রথম ফেরি। এটা হচ্ছে দ্বিতীয় ফেরি, যেটা হচ্ছে পরবর্তীতে আবার পার হইতে হয়। আমি মাঝখানে ভিডিও করি না, এর কারণটা হচ্ছে একদম অন্ধকার ছিল, ভিডিওটা তো ভালো আসতো না। এবং আমরা সবাই খুব আতঙ্কিত ছিলাম। একটা প্রত্যন্ত অঞ্চল, যেখানে কোনো মানে দুই পাশে হচ্ছে আপনার ঘন জঙ্গল, তেমন একটা মানুষজন নেই, যার কারণে ওই ভিডিওটা করা হয়নি। দ্বিতীয় ফেরি পার হওয়ার পরে আমরা হচ্ছে যখন আমাদের রিসোর্টে যাই, সেই রিসোর্টের ভিডিও দেখছেন। এটা আমরা রিসোর্টে গিয়ে পৌঁছাই, যে ম্যানগ্রোভ হ্যাভেন রিসোর্ট। আসলে এই রিসোর্টটা অসম্ভব সুন্দর। রাত্রেবেলা গেছি তো, যার কারণে ভিডিওটা আমি ওভাবে ভালোভাবে করতে পারি নাই, এবং শরীর খুব প্রচণ্ড টায়ার্ড ছিল। আমরা হলো রাত্রে প্রায় অলমোস্ট 11:30টার দিকে, দুপুর 2টায় বেরিয়েছি, রাত্রে 11:30টায় পৌঁছেছি। অনেক টায়ার্ড ছিলাম, কিন্তু আমার কাছে দেখে যথেষ্ট সুন্দর মনে হয়েছে রিসোর্টটা। তো রিসোর্টটা হচ্ছে সকালবেলায় আমি আপনাদেরকে পুরো ভিডিওটা সুন্দর করে দেখাবো, এবং আসলে আমরা সুন্দরবনটা কীভাবে ঘুরতে গেলাম এবং রিসোর্টটাকে আপনাকে দেখাবো। রিসোর্টে কী কী জায়গায় ছবি তুলতে পারবেন, আপনার রিসোর্টটা কতটুকু সুন্দর। এবং রিসোর্টটা আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ভালো মনে হয়েছে। রিসিপশন আছে সামনে, একটা রিসিপশন। তারপর হচ্ছে আমরা রুমে চলে গেলাম। যেহেতু আমাদের আগে থেকে বুকিং দেওয়া ছিল, যার কারণে কোনো সমস্যা হয় নাই। আমরা হলো আসলে আমরা এসি চেয়েছিলাম, কারণ সারা রাস্তা আসলে জার্নি করে যাবো, একটু এসি রুম হলে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্য আসলে আমরা মনে করেছি আসলে এই রিসোর্টে তেমন কোনো মানুষজন যায় না, বাট আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। পুরো রিসোর্টটা ভরা মানুষ ছিল। এটা হচ্ছে সকালবেলার ভিডিও। সকালে আসলে ঘুম থেকে উঠে আমি আসলে প্রথমেই ট্রাই করেছিলাম যে আসলে পুরো রিসোর্টটা আপনাদেরকে একটু দেখানোর জন্য, যে অসম্ভব সুন্দর একটা রিসোর্ট, যে রিসোর্টটা গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। বাপাস হচ্ছে ওদের ডাইনিং, এখানে হচ্ছে ওদের ডাইনিংটা। এখানে ছবি তোলার জন্য যথেষ্ট জায়গা আছে। এখানে একটা দোলনা আছে। তারপর হচ্ছে সামনের দিকে যদি যাই আমরা, খুলনাতে যেহেতু আপনারা জানেন যে প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয়, এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে আপনার প্রচুর পরিমাণে হ্যাচারি আছে, এবং পাশেই কিন্তু তাদের চিংড়ি হ্যাচারি। এখানে তারা চিংড়ি চাষ করে, এবং সুন্দর একটা জায়গা, যেখানে নৌকা দিয়ে আপনি ঘুরতে পারবেন। এখানে 2-3টা দোলনা আছে। অসম্ভব সুন্দর রিসোর্টটা গেলে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। আপনি সুন্দরবন নাও ঘুরেন, যদি আপনি শুধু রিসোর্টেই থাকেন, এই রিসোর্টে থাকলেও আপনার মনটা ভালো হয়ে যাবে। খুবই সুন্দর একটা রিসোর্ট। ছবি তোলার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, এবং আপনি টাইম স্পেন্ড করার জন্য অনেক ধরনের ফ্যাসিলিটিস ওদের আছে। আপনি বিভিন্ন স্পোর্টস আছে, আপনি টেবিল টেনিস খেলতে পারবেন, ওদের ক্রামবোর্ড দেওয়া আছে, দাবা দেওয়া আছে, ওদের অনেকগুলো খেলার ইভেন্ট ওরা রাখছে আর কি গেস্টদের জন্য। এখানে মালিরা কাজ করতেছিল। এটা হচ্ছে তাদের আরেকটা পোর্শন, যে পোর্শনটা অসম্ভব সুন্দর। এখানে অনেক ছবি তোলার ভালো জায়গা আছে, রাস্তাগুলো আরও সুন্দর করে রাখছে, এবং মালিরা খুব যত্ন করে সবসময় দেখলাম। পরে আমি এখানে বসে একটা ছবি তুলছি। এই দোলনাটা সুন্দর দেখতে। এ হচ্ছে সুন্দরবনের, আমার রিসোর্টের ঠিক উল্টা পাশে
যেখানে ওদেরই স্পেস এটা। এখানে অনেক সুন্দর একটা জায়গা, এখানে আপনি বসে হিউজ ছবি তুলতে পারবেন, খুবই সুন্দর জায়গা। এবং এই যে নদীটার ওপারে হচ্ছে সুন্দরবন। এখানে আমাদের ফ্রেন্ডরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম। এখানে আমরা নাস্তা খাওয়ার আগে, আমাদের কমপ্লিমেন্টারি নাস্তা ছিল, নাস্তা খাওয়ার আগে আমরা একটু বের হয়ে আসলে একটু ঘোরাঘুরি করলাম আর কি। অসম্ভব সুন্দর জায়গাটা। আমি বললাম না, একদম আপনার মনটা ভালো হয়ে যাবে। আপনি যদি সুন্দরবনে নাও ঘোরেন, ভিতরে যদি নাও যান, যদি আপনি এই রিসোর্টটাতেই 2 দিন থাকেন, আপনার মন এমনিতেই খুব ভালো হয়ে যাবে। আপনি এমনিতেই টাইম স্পেন্ড করতে পারবেন এখানে। হিউজ সুন্দর জায়গা। আমার ফ্রেন্ডরা সবাই, আমাদের মিন্টু ভাই হচ্ছে আমাদের সবাইকে গেঞ্জি স্পন্সর করেছিল। আমরা সেটা পরে আপনাদেরকে দেখাবো। এই যে আমরা যাচ্ছি হচ্ছে ট্রলারে উঠছি আমরা, হলো নাসারতা শেষ করে এখন ট্রলারে যাচ্ছি। সো ট্রলারটা আসলে হয়েছে কি, একটা ফ্যামিলির লোকজন, ওনারা হচ্ছে নিজেরা হায়ার করেছে 3500 টাকা দিয়ে। পরবর্তীতে আমরা রিকোয়েস্ট করলাম, আঙ্কেল আমরাও তো আপনার সঙ্গে যেতে পারি। তো সে খুব ভালো মানুষ, সে বললো যে ঠিক আছে চলো আমার সঙ্গে। তো আমরা ওনার সঙ্গে গেলাম। তো খুবই মজা করলাম আর কি আমরা সবাই মিলে, অ্যাজ এ ফ্যামিলি মেম্বারের মতো। সুন্দরবনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যেই নদীটা আমি দেখলাম সকালবেলা শুকনা, সেই নদীটাই 6 ঘন্টা পরে দেখেন ভরে গেছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা যখন ঘুরলাম, যাওয়ার সময় প্রচণ্ড রোদ ছিল, আসার সময় অদ্ভুত ব্যাপার, আসার সময় দেখলাম যে আকাশ হঠাৎ করে মেঘলা হয়ে গেলো, এমন ঝুম বৃষ্টি নামলো, আমরা সবাই মিলে একদম বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। কিন্তু ফিলিংসটা আসলে শেয়ার করার মতো না। অদ্ভুত একটা ছিল সেটা। তো আমরা এই সুন্দরবনের ভিতরে ঢুকে গেলাম। আবার সুন্দরবন থেকে ঘুরে আমরা রিসোর্ট দিকে চলে যাচ্ছি। আসলে বাকি ভিডিওগুলো করা হয় নাই, বৃষ্টি ছিল। আচ্ছা, আমি যে ভোকাল দিচ্ছি, পিছনে আমার আনন্দ ভাইয়া। সো এই ঠিক রাস্তার এই পাশে হচ্ছে সুন্দরবন, এই পাশে রিসোর্টটা। এরপর আমরা হচ্ছে আসলে ঘুরে চলে আসছি হলো মংলা পোর্ট দিয়ে আমরা আসলে ঢাকায় ষাট গম্বুজ মসজিদটা দেখার খুব আগ্রহ ছিল। তো মংলা পোর্টে আমরা ফেরি পার হচ্ছিলাম। মংলা পোর্টটা অসম্ভব সুন্দর, দেখে আপনার মন ভালো হয়ে যাবে। পানির কালারটা দেখে আপনি বুঝতে পারতেছেন কত সুন্দর একটা জায়গা। এবং ওয়েদারটা এত সুন্দর ছিল যা বলার বাহিরে। তো কিছু লোক দেখলাম যে আবার ছোটো ছোটো নৌকা করেও পার হয়ে যায়। পরে মংলা পোর্ট পার হয়ে আমরা ষাট গম্বুজ মসজিদ আমরা দেখতে পারিনি। তো পরে আমরা ঢাকায় চলে আসি। তো সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।